আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের আরও 2 উপদেষ্টা ও প্রধান বিচারপতি। বঙ্গভবনে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি। মানুষ মারতেই পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র দেওয়া হয়েছিল বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আবু সাইদ হত্যাকাণ্ডে রংপুরের পুলিশ কমিশনারকে প্রত্যাহারের নির্দেশ। ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ে গুলির ঘটনায় 6 জন আহত। এস আলমের ফাঁসির দাবিতে ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ। এক মাসের মধ্যে শুরু হচ্ছে না এইচএসসি ও সমমানের পরীক্ষা। মন্ত্রণালয়ের নির্দেশনা আসলেই পুরো দমে শুরু মাধ্যমিকের শিক্ষা কার্যক্রম। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তী সরকারের আরও 2 উপদেষ্টা বিধান রঞ্জন ও সুপ্রদীপ চাকমা শপথ নিয়েছেন। বঙ্গভবনে তাদের শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও 13 জন উপদেষ্টা শপথ নেন। মাননীয় প্রধান বিচারপতি, আপনাদের সকলকে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। যে সকল বিষয়ে আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় রংপুরে পুলিশ কমিশনারকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ পুলিশ হাসপাতালে গিয়ে তিনি বলেন, অরাজকতা, বিশৃঙ্খলা, হত্যাকাণ্ড ও দুর্নীতির নির্দেশদাতাদের গ্রেপ্তার করা হবে। দেশের মানুষ মারতেই সরকার পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র তুলে দিয়েছিল বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সরকার নির্ধারিত তারিখে কাজে যোগদান না করলে পুলিশ সদস্যরা চাকরি হারাবেন বলে জানিয়ে দিয়েছেন তিনি। চাটুকারিতা করলে সে গণমাধ্যম বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেছেন, পতিত স্বৈরাচার ফিরে এসেছে এমন নজির কোনো দেশে নেই। জোর করে ইসলামী ব্যাংক দখলের অভিযোগ করে এস আলমের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছেন ব্যাংকটির কর্মকর্তা কর্মচারীরা। সকালে দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন তারা। চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপের মালিকানায় কমপক্ষে 7টি ব্যাংক এবং আরও কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। কর্মকর্তা কর্মচারীদের দাবি, 24 ঘন্টার মধ্যে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের আনুকূল্য পাওয়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ বাতিল করতে হবে।
রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে রাস্তায় ট্রাফিক ব্যবস্থাপনা করছেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলছেন দেশের জন্য কাজ করতে পেরে আনন্দিত। শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থাপনায় মানুষ খুশি হলেও দ্রুত ট্রাফিক পুলিশ ফিরিয়ে আনার আহ্বান তাদের। মাসরুর শাকিলের রিপোর্ট। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট বিজয় সরণি মোড়। এই মোড়ের কাছাকাছি প্রধানমন্ত্রী কার্যালয়, ক্যান্টনমেন্ট, সংসদ ভবন ও গণভবন। শিক্ষার্থীরা এই মোড়ে নৌ, বিমান, ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে মিলে ট্রাফিক ব্যবস্থাপনা করছেন। 5 তারিখের পর থেকেই চেষ্টা করতেছি প্রতিটা মোড়ে, প্রতিটা এলাকায়, প্রতিটা মহাসড়কে আমাদের স্টুডেন্ট ভাইদেরকে দিয়ে ট্রাফিকটা কন্ট্রোল করার জন্য। এটা আমাদের কাজ না, তারপরে আমরা ছাত্ররা দেশকে ভালোবাসি বিদায় রাস্তায় নেমে আসছি। রাজধানীর সবগুলো মোড়ে এমনকি অলিগলিতেও ট্রাফিক ব্যবস্থাপনা করছেন দেশের শিক্ষার্থীরা। বুধবার থেকে আজকে পর্যন্ত কাজ করতেছে। সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমরা ওইখান থেকে দেখে দেখে শিখে তারপরে এখানে এসেছি। এই লাইনে এসে আমাদেরকে অনেকটা অভিজ্ঞতা হলো যে কিভাবে কাজ করতে হয় ট্রাফিকে। শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী হয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে খুশি বেশিরভাগ রাজধানীবাসী। তবে দ্রুত ট্রাফিক পুলিশ সদস্যদের ফিরিয়ে আনার আহ্বান তাদের। আগের চেয়ে এখন আরও আমাদের জ্যামজট একটু কম মনে হয়, আর এনারা নিয়মকানুন খুব মেনটেন করেন। ভিআইপি গাড়ি নাই, ছাড় দেয় না, সব দিয়ে ভালো করতেছে। পুলিশের চেয়েও ভালো আছে, কিন্তু পুলিশের টাকা খায়। পুলিশের টাকা ছাড়া কিছু বুঝে না, ধরে আর টাকা নেয়। ফর দ্য টাইম বিং ইট ইজ অল রাইট, কিন্তু এখনই যত তাড়াতাড়ি সম্ভব আইনশৃঙ্খলার পুলিশ, ট্রাফিক পুলিশদের আসা উচিত। পুলিশ থাকলে সবার জন্য ভালো, পথচারীর জন্য ভালো, গাড়িওয়ালাদের জন্য ভালো, জনসাধারণের জন্য ভালো। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে পুলিশ বিভাগের সদস্যরা কর্মবিরতিতে গেলে পরদিন থেকে রাস্তায় শিক্ষার্থীরা নিজ দায়িত্বে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। সাময়িক ব্যবস্থা হিসেবে শিক্ষার্থীদের এই ট্রাফিক ব্যবস্থাপনাকে সবাই প্রশংসা করলেও এটি দীর্ঘমেয়াদী কোনো সমাধান নয়। দ্রুত সময়ের মধ্যে যারা এই কাজে নিয়োজিত তাদেরকে রাস্তায় নামিয়ে ট্রাফিক ব্যবস্থাপনা যথাযথভাবে করার আহ্বান জানিয়েছেন সর্বস্তরের নাগরিক। রাজধানীর 7 রাস্তা মোড় থেকে মাসরুর শাকিল, চ্যানেল আই। কমপক্ষে 1 মাস পর শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বিভিন্ন থানায় পুলিশ হেফাজতে থাকা প্রশ্ন পুড়ে যাবার কারণে নতুন প্রশ্ন ছাপাতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন নির্দেশনা আসলেই পুরোদমে শুরু হবে মাধ্যমিকের শিক্ষা কার্যক্রম। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও বাস্তবে অধিকাংশ প্রতিষ্ঠানে শিক্ষার্থী যাচ্ছে কম। অন্তর্বর্তী সরকার গঠনের পর একজন উপদেষ্টা দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু করার কথা গণমাধ্যমে জানান। ঢাকা শিক্ষা বোর্ড বলছে মন্ত্রণালয়ের নির্দেশনায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। স্কুলের যে ষান্মাসিক পরীক্ষা সেটা আমাদের ওই এনসিটিভি হয়তো একটা নতুন করে সময়সূচি নির্ধারণ করে তাদের ষান্মাসিক পরীক্ষাটা ঘোষণা করবে। শ্রেণী কার্যক্রম সেটিও যাতে স্বাভাবিকভাবে আমাদের শুরু করা যায়, আমাদের যে সমস্ত পরীক্ষাগুলো বন্ধ আছে সেগুলো আমরা শুরু করতে পারি, সেভাবে আমরা কাজ করছি। গত 30 জুন শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষা শেষ হওয়ার কথা 11 আগস্ট। তবে কোটা বিরোধী আন্দোলন শুরু হলে পরীক্ষা পিছাতে থাকে। 16 জুলাই হয় সর্বশেষ পরীক্ষা। 13টি বিষয়ের মধ্যে এই সময়ে 7টি পরীক্ষা হয়েছে। এখনও বাকি 6টি পত্রের পরীক্ষা। ব্যাপক সহিংসতার কারণে পুলিশ হেফাজতে থাকা প্রশ্ন পুড়ে যাবার কারণে তৈরি হয়েছে সংকট। আমাদের প্রশ্নের ট্রাঙ্ক কিছু কিছু জায়গায় ডেস্ট্রয়েড হয়ে গেছে। আমরা সেগুলো আমাদের তো বিজি প্রেসে প্রশ্ন ছাপায়, সেখানে তাদের সাথে কথা বলেছি। আমরা আমাদের এই প্রশ্নগুলো নতুন করে ছাপানোর প্রস্তুতি নিচ্ছি। আমাদের প্রায় 1 মাসের মতো এই সময় লেগে যাবে আমাদের এই প্রশ্নগুলো কমপ্লিট করতে। আমরা 11টি শিক্ষা বোর্ডে একইভাবে আমরা পরীক্ষাটা শুরু করব। আমরা আশা করছি যে আমরা 30 দিনের মধ্যেই আমরা এই পরীক্ষাটি শুরু করতে পারবো। অধ্যাপক তপন কুমার বলছেন, ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে গেলে শিক্ষার পরিবেশও ফিরে আসবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। শপথ নেওয়ার পর প্রথম অফিস করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। কর্মকর্তাদের সাথে পরিচিতি, আলোচনা আর কিছু সিদ্ধান্ত নিয়ে দিন পার করেন তারা। ন্যায় প্রতিষ্ঠায় কাজ করবেন বলে জানান উপদেষ্টারা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথম পূর্ণদিবস সরকারি অফিস। রোববার সকালেই সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের সাথে পরিচয় আর আলোচনা করেন উপদেষ্টারা। প্রথম দিন অফিস করে কয়েক উপদেষ্টা
প্রতিষ্ঠানে শেখ হাসিনার নাম পরিবর্তন আর ইন্টারনেট বন্ধ করায় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। বাজারের অশুভ সিন্ডিকেট দূর করা আর নানা চ্যালেঞ্জ মোকাবেলা করার বিষয়ে আলোচনা করেন তারা। প্রথাগতভাবে যেভাবে প্রশাসন চলছে তার কিছু মূল্য আছে। এতদিনের সিস্টেম তো মূল্যহীন হতে পারে না, কিন্তু ডেলিভারি বেটার করতে জনগণের প্রত্যাশা পূরণের জায়গাটা বেছে নিয়ে এই যে গণ অভ্যুত্থানটা হয়ে গেল, সেই অভ্যুত্থানের থেকে যে প্রত্যাশাগুলো আছে সেগুলোর সাথে আমাদেরকে একটা সংযোগ ঘটাতে হবে। প্রথম বৈঠকে প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনার নাম পরিবর্তন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে। আমরা এটার নাম পরিবর্তন করতে চাই, যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং হাজার সহস্র ছাত্র জনতা মারা গিয়েছে। আমরা মনে করি তিনি এর সাথে সরাসরি যুক্ত এবং সেই জায়গা থেকে এটা শুধু আমাদের মন্ত্রণালয় না, প্রত্যেকটি স্থানে এটা করা হবে। আইসিটি উপদেষ্টা ইন্টারনেট বন্ধ থাকার কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়ার কথা জানান। ইন্টারনেট ব্যবহারটা কিন্তু এটা একটা ডিজিটাল রাইটসে পরিণত হয়েছে, এটা একটা মানবাধিকারের বিষয়। তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে, যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। পরিবর্তনের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করবেন বলে আবারও জানান উপদেষ্টারা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। যাচ্ছি প্যারিস অলিম্পিকের খবরে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে প্রেস ব্রিফিং করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। চাঁদাবাজি করেন, কিছুক্ষণ আগে শুনছি যে একটা ব্যাংকের মধ্যে দখল নেওয়ার জন্য মারামারি হয়েছে। কিছুটা পিরিয়ড এখন আছে, করেন, কিন্তু আমার কানে আসলে ভালো হবে না। তো ভাই, আমি পাবলিকও না, আমি পলিটিশিয়ানও না, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ। যা বলবো তাই করবো। তারপরে আমি এখানে একদিন থাকি আর 3 দিন থাকি, 10 দিন আছি। চাঁদাবাজি করবেন যেই পার্টি হোক, সেই পার্টিকে আমি বারবার বলছি যে চাঁদাবাজি করবেন না, মানুষের দুর্ভোগ পাবেন না। তাহলে আমি জনগণকে বলবো যে আপনাদেরকে পিটাই দিতে, যারা চাঁদাবাজি করবে। আর যারা চাঁদাবাজি করবে তাদেরকে ওখানেই ধরেন, পিটাবেন না, ওখানেই ধরেন। কি করা লাগে সেটা আমরা করব। ল অ্যান্ড অর্ডারটা নিয়ে আসেন। এ দেশ এভাবে চলতে পারে না, এ দেশ আরেক দিকে যেতে পারে না। এটা কাউকে আমরা লিজ দিতে পারি না। আপনাদের পূর্বপুরুষরা এখানে 30 লক্ষ লোক রক্ত দিয়েছে। 2 লক্ষ কেন 3 লক্ষ 2 লক্ষ মা বোন। দর্শক, আবার বিরতিতে ফিরে যাচ্ছি। আর একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। ডাকাত আতঙ্কে থাকা রাজধানীবাসীকে স্বস্তি দিতে রাতে পাড়া মহল্লায় শিক্ষার্থী ও তরুণরা পাহারা দিচ্ছেন। সহযোগিতা করছেন বয়স্করাও। পুলিশবিহীন রাতের শহরে লাঠি হাতে পাহারা আর চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছেন তারা। আতঙ্ক কাটছে নগরবাসীর। বাজারে অতিরিক্ত মূল্যরোধের পাশাপাশি চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধেও সোচ্চার শিক্ষার্থীরা। আক্তার হোসেনের রিপোর্টে বিস্তারিত। সব থানায় এখনও পুলিশ সদস্যরা কাজে যোগ না দেওয়ায় নগরবাসীর মনে তৈরি হয়েছে অজানা আতঙ্ক। তবে সেই আতঙ্ক কাটাতে এগিয়ে এসেছে ছাত্র জনতা। দল বেঁধে নিজ উদ্যোগে পাড়া মহল্লায় পাহারা দিচ্ছেন তারা। এমনকি সড়কগুলোতে দিনের মতো রাতেও চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন গাড়ি তল্লাশি করা হচ্ছে। আমরা গাড়িগুলো চেক করতেছি, কারণ কিছু অবৈধ জিনিসপত্র পাচার হচ্ছে। ইভেন আমরা অস্ত্রও পেয়েছি বাংলা মোটরে, তো এই জন্য আমরা অনেক গাড়ি চার্জ করতেছি। অস্ত্র বা টাকা পয়সা, আপনারা শুনছেন মনে হয় কিছু ডলার অবৈধ টাকা পয়সা লেনদেন হচ্ছে। আমরা এখানে কিছুক্ষণ থাকি, আমরা ভিতরেও টহল দিচ্ছি। এলাকা ভিত্তিক যে এলাকাগুলো একটু অন্ধকার বেশি, যেখানে একটু রিস্ক বেশি, আমরা ওখানে অল টাইম পাহারা দিচ্ছি। আমাদের এরকম একটা টিম আছে, আরও টিম আছে আমাদের। বাসা বাড়িতে উঠে চুরি করেছিল,
তা যখন এদেরকে সবাই ধরে মারতে গিয়েছিল তখন হচ্ছে সেনাবাহিনীর এসে পড়েছে, আমরা তাদেরকে মারিনি, তাদেরকে হ্যান্ড ওভার করে দিয়েছি। চুরি ডাকাতি রোধের পাশাপাশি ধর্মীয়, সামাজিক, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও রাতভর পাহারা দিচ্ছেন তরুণরা। ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষায় রাত দিন মন্দির গির্জায় নিরাপত্তা নিশ্চিত করছেন ছাত্র জনতা। আমরা যেহেতু এই এলাকার বাসিন্দা, এই এলাকার আমাদের সামাজিক একটা দায়িত্বের মধ্যে পড়ে তাদেরকে একটা সেফটি প্রদান করার, তো সেই দায়িত্ববোধ থেকে আমরা এখানে আছি। এই বাংলাদেশে মন্দির, মসজিদ, গান, ভাস্কর্য, সিঁদুর সবই থাকবে। শুধু আমরা চাই এই নতুন বাংলাদেশে কোনো স্বৈরাচার থাকবে না, কোনো ইনসিকিউরিটি ফিল থাকবে না। সে যেই ধর্মেরই হোক না কেন, তার নিরাপত্তার জন্য, আমার নিরাপত্তার জন্য সেও থাকবে, তার নিরাপত্তার জন্য আমরা আছি। অসাম্প্রদায়িকতা থেকে এরা যেভাবে দেখতেছে, আমি এদেরকে অনেক ধন্যবাদ দিই, এবং এরা এখনও যে এটা কন্টিনিউশন করতেছে, তাদের ছাত্র জনতার আন্দোলন থেকে এখনও কন্টিনিউশন করতেছে। আই ওয়ান্ট টু থ্যাঙ্কস টু দেম। ধর্ম, বর্ণ, শ্রেণী এই বিষয়ে আমরা বিশ্বাস করতে চাই না, এবং আমরা নতুন বাংলাদেশ করতে চাই। এখানে আমরা সবাই বাংলাদেশি, সবাই মিলেমিশে থাকবো এবং সবাই মিলেমিশে আমরা দেশটাকে গড়ে তুলব। নিত্যপণ্যের উচ্চ মূল্য ও সিন্ডিকেট চাঁদাবাজি বন্ধে বাজারেও সক্রিয় শিক্ষার্থীরা। চাঁদাবাজদের ধরে সেনা সদস্যদের কাছে তুলে দিচ্ছে তারা। এখান থেকে যারা চাঁদাবাজি করতেছে তারা তাদের শনাক্ত করে সেনাবাহিনীর হাতে তুলে দিচ্ছে, সেনাবাহিনী তাদের পদক্ষেপ নিতেছে। আমার এই 5 দিন ধরে আমার এই ঘরের তন্নের টাকা পয়সা সব চাঁদাবাজি নিয়ে গেছে। হ্যাঁ, আজকে আমরা ছাত্র আর সেনাবাহিনীর সহযোগিতায় আমাদের ব্যবসা বুঝিয়ে দিয়ে গেছে। আমরা এখন বসে আছি, আমাদের ব্যবসা বাণিজ্য করতে আছি। নাম হলো রাসেল আছে, তারপরে ওই কি নাম জানি, মিজান, খোকন, সালাউদ্দিন, তারপরে ওই যে হানিফ মাস্টার, এই সমস্ত কয়েকজন। মনে করেন যে মাল নামাইলে আম করে টাকা দিতে দিব, নাহলে মাল নামাইতে পারবো না। এরা বহিরাগত লোক, এরা বিএমপির লোক, এরা আইসা এই বাজারের ভিতরে পুরা বাজার, শুধু আমাদের এই গল্লেই না, পুরা বাজার তাদের নিয়ন্ত্রণে লেগে গেছে। তারা এই ছাত্ররা আইসা, সেনাবাহিনীও আসছে, সেনাবাহিনী আইসা লম্বর দিচ্ছে, এই আমরা ব্যবসার ভিতরে আজকে একটা দরিয়া নিছে। পুলিশ প্রশাসনের পুরো উদ্যমে কাজে ফেরা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সহায়ক শক্তি হিসেবে ছাত্র জনতার এই সেবা চলবে বলে জানিয়েছেন তারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে শনিবার গোপালগঞ্জে আন্দোলনরত জনতার সাথে সেনাবাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে 3 সেনা কর্মকর্তা সহ 9 জন সেনা সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যরা ফাঁকা গুলি করেন, এতে এক শিশুসহ 2 জন আহত হয়। সেই সময় সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পরে রাতে যশোর ক্যান্টনমেন্ট থেকে গোপালগঞ্জে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়। শনিবার বিকেলের দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাস স্ট্যান্ডের পাশে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আওয়ামী লীগের মিছিলে প্রায় 30,000 নেতাকর্মী ও সমর্থক অংশ নেয়। মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকলে 2 পাশে যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে গোপালগঞ্জে থাকা সেনাবাহিনীর সদস্যরা সেখানে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সেনা সদস্যদের উপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ছোড়েন। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, অগ্নিসংযোগ, মন্দিরে ভাঙচুর সহ নির্যাতনের প্রতিবাদে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা সমাবেশ করেছেন। প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএ সমাবেশের আয়োজন করে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে প্রতিবাদ সমাবেশে অংশ নেন কয়েকশো সনাতন ধর্মাবলম্বী। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান বক্তারা। বৈষম্যহীন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের দাবিও করেন তারা। নিউ ইয়র্ক ও আশেপাশের রাজ্য থেকে বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীরা এই সমাবেশে যোগ দেন। সংগঠনের সভাপতি ভজন সরকার, সাধারণ সম্পাদক রামদাস ঘরামি, লেখক ও কলামিস্ট শীতাংশু গুহ, ডাক্তার প্রভাত দাস, ডক্টর দিলীপ নাথ ও অন্যান্যরা বক্তৃতা করেন। আমাদের প্রতিনিয়তই আন্দোলন করে যেতে হবে যতদিন না পর্যন্ত আমাদের হিন্দুদের অবস্থান ভালো হয়। আমরা চাই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমরা কোন বিএনপির বিরুদ্ধে আজকে মিছিলে আসি নাই, কোন আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিলে আসি নাই।
জাতীয় পার্টির বিরুদ্ধে মিছিলে আসি নাই, কোন ছাত্র সমাজের বিরুদ্ধে মিছিলে আসি নাই। যে সকল হানাদাররা আমাদের হিন্দু ঘর দুয়ার মন্দির ভাঙছে তাদের বিরুদ্ধে আন্দোলনে আছি। এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। শরীয়তপুরের বেদরগঞ্জে সমন্বিত কৃষি খামার করে স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছেন গোলাম হোসেন বাবুল। 8 একর জমির ওপর উচ্চ মূল্যের নিরাপদ ফল, ফসল ও সবজি আবাদ করে বছরে প্রায় 8 লাখ টাকা আয় করছেন তিনি। শরীয়তপুর প্রতিনিধি SM মুজিবুর রহমানের রিপোর্ট। 2015 সালে জেলার বেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামের কৃষক বাবুল 3 একর জমির উপর থাই পেয়ারা দিয়ে কৃষি খামারের যাত্রা শুরু করেন। পরবর্তীতে কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় মাটির উপযোগিতা অনুযায়ী ফল ফসলের সাথে মৌসুম ভিত্তিক সাথী ফসল হিসাবে বিভিন্ন সবজি আবাদ করছেন 8 একরে। চাষ করে অনেক ভালো আছি। আমার এখানে 4 থেকে 5 জন লোক বান্দা সবসময় কাজ করে, আর বছর শেষ আমার ভালো একটা অ্যামাউন্ট থাকে। নিরাপদ ফল ও সবজি নিতে খামারে আসছেন অনেক ক্রেতা। বাজার থেকে যে সমস্ত ফল কিনে খাই ওইটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ। নিরাপদ ফলের সন্ধানই এই বাগানে আসা। 8 বছর ধরে কাজ করি, আমার বাইরে কোনো কাজ খোঁজা লাগে না, আমার পরিবার নিয়ে আমি সুখে আছি। বাগানে সারা বছর আমরা কাজ করি। খামার থেকে সরাসরি ফল ফলাদি ও সবজি কিনে স্থানীয় পাইকাররাও লাভবান হচ্ছেন। বাবুল ভাইয়ের বাগান থেকে প্রতি বছরই আমরুপালি আম আমরা প্রতি কেজি 90 থেকে 100 টাকা নেই, বাছাইকৃত আম, আর কাটিমন আম 120 থেকে 30 টাকা নেই। প্রতি বছর নিয়ে আমাদের ভালো লাভ হয়। সমন্বিত কৃষি খামারে কেবল কৃষকই লাভবান হন না, কর্মসংস্থানের পথও সৃষ্টি করে বলছে কৃষি বিভাগ। প্রচলিত খরপোশ কৃষি থেকে বেরিয়ে আমরা বাণিজ্যিক কৃষির দিকে অগ্রসর হওয়ার জন্য কাজ করে যাচ্ছি। সমন্বিত কৃষি খামার এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। সমন্বিত খামার বাংলাদেশ গড়তেও সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। SM মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগরের উচ্চ জোয়ারে ভাঙনের কবলে কক্সবাজার সৈকতের ঝাউবন। এতে হুমকিতে সমুদ্র সৈকত ও আশেপাশের প্রকৃতি পরিবেশ। ভাঙন রোধ সহ ঝাউ গাছ রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। বৃক্ষরোপণ সহ সৈকত রক্ষায় নানা পরিকল্পনা নিয়েছে বন বিভাগ। সরওয়ার আজম মানিকের রিপোর্ট। স্বাধীনতা পরবর্তী সময়ে সমুদ্রের করাল গ্রাস থেকে সৈকত রক্ষায় ঝাউ গাছ রোপণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর থেকে সৈকতের বিভিন্ন স্থানে ঝাউ গাছ রোপণ করছে বন বিভাগ। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে উত্তাল হয়ে ওঠা সমুদ্রের তীব্র স্রোতে ভাঙনের কবলে পুরো ঝাউবন। ঝাউ গাছ যেগুলো রোপণ করছে গত প্রতি বছর তো মানে বস্তা দেয়, এখানে এবছর বস্তা নেওয়া হয় নাই, দেয় না আর কি। তো বস্তাগুলো না থাকার কারণে জোয়ারের পানি যখন চাপ বাড়ে এই সময় মানে সব ভেঙে এখন রাস্তা সব ভেঙে পড়ে যাচ্ছে পুরো। আপনার ঝাউ গাছ যদি না থাকে তাহলে আপনারা তো এখানে শ্বাস নিতে পারবেন না, নিঃশ্বাস নিতে পারবেন না, আপনার বাতাস তো পাবেন না। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সৈকতে বৃক্ষরোপণ সহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার তাগিদ সচেতন নাগরিক সহ পরিবেশবিদদের। এই ঝাউ গাছের পরিবর্তে আমরা অন্য কোনো গাছ আমরা যদি লাগাতে পারি, যেমন নারকেল গাছ, খেজুর গাছ, আবার আরও কিছু উন্নত যদি দেশ সাথে আমরা কনসার্নে করে আলোচনা কীভাবে টেকসই গাছগুলো সমুদ্রের বালিয়াড়ি ধরে রাখতে পারে। এই ঝাউবতী রক্ষা করার জন্য অনতিবিলম্বে একটা সমন্বিত পরিকল্পনা গঠন করার জন্য জোর দাবি জানাচ্ছে। দেশের অন্যতম এই পর্যটন শিল্প রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। সাম্প্রতিক সময় জলবায়ু পরিবর্তনের ফলে সাগর উত্তাল হচ্ছে, পাশাপাশি সাগরের উচ্চ জোয়ারের কারণে আমরা যে ঝাউ গাছ লাগিয়েছি তার কোনো জায়গায়, বিশেষ করে ইনানি এবং ওই কবিতা চত্বর এবং লাবণী পয়েন্ট এলাকায় অনেক ঝাউ গাছ পড়ে গেছে। এরই মধ্যে ইনানি, শৈবাল, লাবণী ও ডায়াবেটিক পয়েন্টে শত শত ঝাউ গাছ উপড়ে পড়েছে। সাগরের করাল গ্রাসে একের পর এক ভেঙে যাচ্ছে ঝাউ গাছগুলো। পরিবেশ, প্রকৃতি আর সৈকত রক্ষায় এইসব বৃক্ষগুলোর বেঁচে থাকা প্রয়োজন। তাই এখানে নতুন করে পরিবেশ বান্ধব বনায়নের উপর গুরুত্ব দিলেন পরিবেশবিদরা। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই। দর্শক, এবারে খেলার খবর।